আজকের যে ভূগোল পরীক্ষা হয়ে গেল দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা যে হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো পার্ট এ কী রকম প্রশ্ন এসেছে, তারপর পার্ট বির প্রশ্নগুলো বলবো এবং সঙ্গে উত্তরগুলো কোনটা হবে সেটাও আমি পরপর করে দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো যারা পরীক্ষা দিয়েছো আজকের তাদেরকে বলবো অবশ্যই উত্তরগুলো মিলিয়ে নিও, তোমাদের উত্তরগুলো সব ঠিকঠাক আছে একটু দেখে নিও। আর যারা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা প্রশ্নপত্রের ধরনটা দেখে নিতে পারো। এই প্রশ্নগুলো বাদে বাকিগুলো পড়াশোনা করতে হবে, অবশ্যই ভালো করে অবশ্যই এই প্রশ্নটা দেখে নিতে হবে। তোমাদের 70 নম্বরে পরীক্ষা হবে, 3 ঘন্টা 15 মিনিট টাইম। এই 15 মিনিটের মধ্যেই 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে প্রশ্নের উত্তরগুলো করতে হবে। পার্ট এ পার্ট বি, এটা হচ্ছে পার্ট এর প্রথম প্রশ্নের প্রথম পার্ট। দেখো প্রথম পার্টে কী আছে, ক বিভাগ বা পার্ট এতে 35 মার্কের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 7 5 35 পরপর করে প্রশ্নগুলো পরপর দেখিয়ে দিচ্ছি। এখানে প্রশ্নগুলো দেখাচ্ছে, এগুলোর উত্তর আমি বলছি না, এগুলো যেহেতু বড় প্রশ্ন সেগুলো জাস্ট এই জন্য প্রশ্নগুলো যারা দেখতে চাইছিল তাদেরকে প্রশ্নগুলো পরপর দেখিয়ে দিচ্ছি। বির দাগে দেখে নাও, অথবাগুলো দেওয়া হয়েছে, এটা বির দাগে এটা অথবা এটা। সির দাগে দেখে নাও, এটা অথবা এটা। বেশ, ভিডিওগুলো পজ করে দেখে নাও। ডির দাগে দেখো দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, এটা অথবা এটা। সির দাগে দেখে নাও, ভিডিওগুলো পজ করে একটু দেখে নাও। সির দাগে এটা এই প্রশ্ন অথবা এই প্রশ্নটা। ব্যাস হয়ে গেল আমাদের পার্টের প্রশ্ন। এই ছিল টোটাল পার্টের 35 নম্বরের প্রশ্ন। এবার আমরা চলে আসছি পার্ট বির প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, সেগুলোর উত্তর কী হবে সেটা আমরা পরপর করে দেখে নিচ্ছি। পার্ট বি জিওগ্রাফি নিউ সিলেবাসের উপর প্রশ্নগুলো পরপর করে দেখে নিচ্ছি। প্রশ্নপত্রটা এরকম ধরনের ছিল, এই প্রশ্নপত্রটির সঙ্গেই উত্তর করতে হয়, নিশ্চয়ই সকলে জানো। আচ্ছা, এবার আমরা উত্তরগুলো পরপর করে প্রশ্নগুলো দেখে নিচ্ছি কী কী ছিল প্রশ্ন। বলেছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডান দিকের নিচের প্রদত্ত বাক্সে লিখো। প্রশ্ন যেটা উত্তরগুলো হবে সেটা ডান দিকে বাক্স দেওয়া হয়েছে, সেই বাক্সের মধ্যে লিখতে হবে। প্রথম যে প্রশ্নটা আছে কী আছে দেখে নিই। ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো কাশ্মীর উপত্যকা, বোরা গুহা, ব্লু পার্বত্য অঞ্চল, ডি অজন্তা গুহা। উত্তরটা অবশ্যই হবে বোরা গুহা। ঠিক আছে, এই যে উত্তরটা হলো বি, এটা দেখো ডান দিকে একটি বক্স আছে, এই যে দেখতে পাচ্ছ ডান দিকে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে উত্তর যেটা হবে অর্থাৎ ডি হয়েছে, এখানে লিখতে হবে ডি। আশা করি বুঝতে পেরেছ। চলে যাই পরের প্রশ্ন। কি বলেছে, ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে। এতে বলা হচ্ছে ভাদো স্তর, সাময়িক সম্পৃক্ত স্তর, কৈশিক স্তর আর স্থায়ী সম্পৃক্ত স্তর। উত্তরটা অবশ্যই হবে ডি, স্থায়ী সম্পৃক্ত স্তর। উত্তরগুলো ঠিক একই রকম ডান দিকে ঘরে লিখে নিতে হবে। চলে যাই পরের প্রশ্নতে। অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে সহজাত জল, উৎসান্দ জল, ভাদস জল, আবহিক জল। উত্তরটা অবশ্যই হবে বি, উৎসান্দ জল। উত্তরটা হবে বি। চলে যাই পরের প্রশ্নতে, কি আছে দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন বলা হয়েছে অগ্নুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হলো অক্সিসল, অল্টিসল, অলফিসল, ডিতে আছে আন্ডিসল। উত্তরটা হবে ডি, আন্ডিসল। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্নতে, কি বলেছে দেখে নেওয়া যাক। আন্তঃআঞ্চলিক মাটির একটি উদাহরণ হলো বেনজিনা, লোয়েস, কঙ্কালসার মাটি, পলি মাটি। উত্তরটা হবে এ, রেনজিনা। চলে যাই পরের প্রশ্নতে, কি আছে। প্রশমিত মাটির পিএইচের মান, প্রশমিত মাটির পিএইচের মান 6.0, 6.5, 7.0, 7.5। উত্তরটা হবে সি, 7.0। চলে যাই পরের প্রশ্নতে, কি বলেছে দেখে নেওয়া যাক। মৌসুমি বায়ু হলো এক প্রকারের স্থানীয় বায়ু, সাময়িক বায়ু, নিয়ত বায়ু এবং অনিয়মিত বায়ু। উত্তরটা হবে বি, সাময়িক বায়ু। চলে যাই পরের প্রশ্নতে, কি বলেছে দেখে নেওয়া যাক। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হোগলা, পদ্ম, শালুক, কচুরিপানা। উত্তরটা অবশ্যই হবে ডি, কচুরিপানা। চলে যাই পরের প্রশ্নতে, কি বলেছে একটু দেখে নেই। হ্যাঁ, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র, উষ্ণতার প্রসার বেশি, শীতকালে তুষারপাত হয়, ডি অপরাহ্নে পরিচালন বৃষ্টিপাত হয়। উত্তরটা হবে ডি, অপরাহ্নে পরিচালন বৃষ্টিপাত হয়। চলে যাই পরের প্রশ্নতে, কী আছে দেখে নেওয়া যাক।
বায়ুমণ্ডলীয় গোলযোগের যে স্তরে দেখা যায় তার নাম, বায়ুমণ্ডলীয় গোলযোগ যে স্তরে দেখা যায় তার নাম হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। উত্তরটা হবে এ, ট্রপোস্ফিয়ার। চলে যাই পরের প্রশ্নতে। সর্বাধিক জীব বৈচিত্র্যযুক্ত অঞ্চল হলো নাতিশীতোষ্ণ অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, সাভানা অঞ্চল, মরু অঞ্চল। উত্তরটা হবে বি, নিরক্ষীয় অঞ্চল। চলে যাই পরের প্রশ্নতে কি বলেছে, জীব বৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন, নরম্যান মাসরস, চার্লস ডারউইন, রবার্ট হুক। উত্তরটা হবে এ, ওয়াল্টার রোজেন, ওয়াল্টার রোজেন। চলে যাই পরের প্রশ্নতে কি বলেছে একটু দেখে নেওয়া যাক। পোমাম কালচারের সাথে যুক্ত নয় এমন শস্য হলো কলা ও পেয়ারা, আপেল ও আঙ্গুর, লাউ ও কুমড়ো, পেঁপে ও কাজু বাদাম। উত্তরটা হবে সি, লাউ ও কুমড়ো। চলে যাই পরের প্রশ্নতে কি বলেছে দেখে নেওয়া যাক। ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন নরম্যান বোরলগ, রোনাল্ড রস, এম এস স্বামীনাথন, ডক্টর ভার্গিস কুরিয়েন। উত্তরটা হবে ডি, ডক্টর ভার্গিস কুরিয়েন। চলে যাই পরের প্রশ্নতে কি বলেছে দেখি। চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার নামে পরিচিত তা হল সেচুয়ান, হিউনান, হুনান এবং হুবেই। উত্তরটা হবে সি, হুনান। চলে যাই পরের প্রশ্নতে কি বলেছে একটু দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন যেটা বলা হয়েছে, কোস্টিক সোডা ও সোডা আঁশ কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় পাট শিল্পে, কার্পাস বয়ন শিল্পে, কাগজ শিল্পে, লৌহ ইস্পাত শিল্পে। উত্তরটা হবে সি, কাগজ শিল্পে। চলে যাই পরের প্রশ্নতে কী বলেছে দেখে নিই। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়, ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিষড়ায়, ব্যান্ডেলে, শ্রীরামপুরে, টিটাগড়ে। উত্তরটা হবে এ, রিষড়ায়। চলে যাই পরের প্রশ্নতে কী বলেছে দেখে নেওয়া যাক। শিল্প স্থানীয়তার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন আগস্ট লস, আলফ্রেড ওয়েবার, জর্জ রেনার, ই.ডব্লিউ. জিরমানম্যান। উত্তরটা হবে বি, আলফ্রেড ওয়েবার। চলে যাই পরের প্রশ্নতে কী বলেছে দেখে নেওয়া যাক। প্রায় যোগাযোগহীন, বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে হ্যামলেট, গ্রাম, মৌজা, শহর। উত্তরটা হবে এ, হ্যামলেট। চলে যাই পরের প্রশ্নতে কী আছে দেখে নেওয়া যাক। একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হল শুষ্ক বিন্দু বসতি, আর্দ্র বিন্দু বসতি, রৈখিক বসতি, বর্গাকার বসতি। উত্তরটা হবে বি, আর্দ্র বিন্দু বসতি। চলে যাই পরের প্রশ্নতে কী আছে দেখে নেওয়া যাক। ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত? দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, পোরবন্দর, দিল্লি, কলকাতা, চেন্নাই। উত্তরটা হবে সি, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। চলে যাই পরের প্রশ্নতে কী আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এগুলো হয়ে গেল, এমসিকিউ প্রশ্নগুলো হয়ে গেছে। এবার আমরা দুয়ের দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। কি বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক। আরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝায়? আরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝায় দেখে নাও। এইভাবে উত্তর লিখবে। যে প্রক্রিয়ায় নদী, বায়ু, হিমাবহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়জাত ও পরিবাহিত সমস্ত পদার্থের পঞ্জীভবন ও সঞ্চয় ঘটে থাকে এবং ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ বলে। চলে যাই পরের প্রশ্নতে। হাম্পস কি অথবা যেটা ছিল সেটা যদি লিখতে চাও এইভাবে লিখবে। পোলজের ভিতরে চুনাপাথরের আবিষ্টাংশ টেওলার আকারে অবস্থান করে, এই পাহাড়গুলোকে হাম্পস বলে। চলে যাই পরের প্রশ্ন। গিজার কি? উত্তর কীভাবে লিখবে। যে উষ্ণ প্রস্রবণের জলে ও বাষ্প স্তম্ভাকারে উপরের দিকে উৎক্ষিপ্ত হয় তাকে গিজার বলা হয়। অথবা দিয়ে দেখো যে প্রশ্নটা আছে, পর্যায়নের সংজ্ঞা দাও। যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজে সামঞ্জস্য আসে তাকে পর্যায়ন বলে। চলে যাই পরের প্রশ্নতে কি বলেছে। সোলাম বলতে কি বোঝায়? মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়াগুলির প্রভাবে যে নরম, শিথিল ও হিউমাস সমৃদ্ধ মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে সোলাম বলে। আচ্ছা, তার প্রশ্ন দেখো। ল্যাটেরাইজম বলতে কি বোঝায়? উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইট মাটি সৃষ্টির বিশেষ বা নির্দিষ্ট প্রক্রিয়াকে ল্যাটেরাইজেশন বলা হয়। যদি পরের প্রশ্নতে রেগোলিথ কি? উত্তর এইভাবে লিখবে। আবহবিকারের প্রভাবে ভূত্বকের উপরে সমসত্ব বিশিষ্ট চূর্ণ বিচূর্ণ বিয়োজিত শিলার একটি শিথিল স্তরের সৃষ্টি হয়, তাকে বলা হয় রেগোলিথ। অথবা যেটা আছে দেখো, শুল্কমোচন বলতে কি বোঝায়? তাপমাত্রার পরিবর্তনজনিত কারণে শিলাখণ্ডের উপরের স্তর পেঁয়াজের খোসার মতো খুলে গিয়ে শুল্কমোচন ঘটে।
চলে যাই তারপরে প্রশ্নতে, ঘূর্ণাবর্তের চক্ষু কাকে বলে? না, ঘূর্ণাবর্তের কেন্দ্রস্থল ঘূর্ণাবর্তের চক্ষু নামে পরিচিত। ঘূর্ণাবর্তের কেন্দ্রে বায়ুর চাপ খুব কম থাকে বলে ঝড়ের কেন্দ্রস্থলে মেঘ থাকে না, এখানে বায়ু শান্ত অবস্থায় থাকে। ঘূর্ণাবর্তের চক্ষু ব্যাস 20 থেকে 60 কিমি। চলে যাই পরে প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ বলতে কী বোঝায়? জুন মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বহন করে এনে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে আছড়ে পড়ে। হঠাৎ প্রচণ্ডভাবে ঘন মেঘ, দমকা বায়ু সহ বজ্রঝড় ও মুষলধারে বর্ষণের আবির্ভাব ঘটে, একে মৌসুমী বিস্ফোরণ বলে। চলে যাই পরের প্রশ্নতে, ITCZ কি? না, ITCZ হলো নিরক্ষরেখা সংলগ্ন উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলিত অঞ্চল। এর পুরো নাম হলো ইন্টার ট্রপিক্যাল কনভারেন্স জোন। চলে যাই পরের প্রশ্নতে, জিওস্ট্রাফিক বায়ু কাকে বলে? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের ভূপৃষ্ঠ অক্ষরেখা ও সমচাপ রেখার সমান্তরালে প্রবাহমান বায়ুকে জিওস্ট্রাফিক বায়ু বলে। চলে যাই পরের প্রশ্নতে, বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো। বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব হলো 1 জলবায়ুর পরিবর্তন, 2 সমুদ্র জলতল উচ্চতা বৃদ্ধি। চলে যাই পরের প্রশ্ন অথবাতে, আলোক প্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের একটি করে উদাহরণ দাও। আলোক প্রেমী উদ্ভিদের উদাহরণ হলো নয়নতারা, সূর্যমুখী, আর আলোক বিদ্বেষী উদ্ভিদের উদাহরণ হলো অর্কিড, পান। চলে যাই পরের প্রশ্নতে, ভারতের জীব বৈচিত্র্যের উষ্ণ অঞ্চলের বা হটস্পট দুটি উদাহরণ দাও। ভারতের জীব বৈচিত্র্যের উষ্ণ অঞ্চলের দুটি উদাহরণ হলো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, হিমালয় পার্বত্য অঞ্চল। তারপর দেখো, অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ বলতে কী বোঝায়? না, জীব যে প্রাকৃতিক পরিবেশে বসবাস করেছে সেই পরিবেশই তাদের সংরক্ষণে অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ বলা হয়। চলে যাই পরের প্রশ্নতে, জীব বৈচিত্র্য বিনাশের দুটি কারণ উল্লেখ করো। বনভূমি ধ্বংস আর জলবায়ু পরিবর্তন। চলে যাই পরের প্রশ্নতে, জীব বৈচিত্র্যের সংজ্ঞা দাও। পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বাসস্থানের বসবাসকারী জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বিভিন্নতা সমৃদ্ধ সমস্ত প্রাণী ও উদ্ভিদ ও অণুজীবের সমাহারকে জীব বৈচিত্র্য বলে। চলে যাই পরের প্রশ্নতে, ট্রাক ফার্মিং বলতে কী বোঝায়? উদ্যান কৃষির উৎপন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে ফল, শাকসবজি, ফুল, ভেষজ ট্রাকে করে শহরে রপ্তানি করা হয়, তাই উদ্যান বা বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলা হয়। এই প্রশ্নটা তোমরা একটু বই থেকে দেখে নিও। তারপর দেখো, শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। কী বলবে? না, 1954 সালে JC ইউভার শস্য সমন্বয় এর সংজ্ঞায় বলেছেন, কোনো অঞ্চলের একটি বিশেষ শস্য কতটুকু স্থান দখল করে আছে তার শতাংশ নির্ণয় করার মাধ্যমে ভূমির শ্রেণীবিভাগ এর পদ্ধতিকে বলা হয় শস্য সমন্বয় বা শস্য সংযুক্তিকরণ। মিলেট বলতে কী বোঝায়? জোয়ার, বাজার, রাগিকে একত্রে বলা হয় মিলেট। চলে যাই পরের প্রশ্নে, অনুসরী শিল্প কাকে বলে? কোনো বড় শিল্পের উৎপাদিত পণ্যকে কাঁচামাল রূপে ব্যবহার করে যে ধরনের বিভিন্ন আয়তনের শিল্প গড়ে ওঠে তাকে অনুসারী শিল্প বলে। যেমন পেট্রো রাসায়নিক শিল্পে শিল্পজাত পণ্য সামগ্রীকে ব্যবহার করে প্লাস্টিক শিল্প স্থাপিত হয়। চলে যাই পরের প্রশ্নতে, ব্রেক অফ বাল্ব পয়েন্ট কাকে বলা হয়? ভূমিরূপের বন্ধুরতা ও পরিবহন মাধ্যমগুলির বিভিন্নতার কারণে যাত্রাপথের যে সকল স্থানে বাধ্যতামূলক বিরতি ঘটে সেই স্থানসমূহ ব্রেক অফ বাল্ব পয়েন্ট নামে পরিচিত। চলছে পরের প্রশ্ন, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝায়? দীর্ঘদিন ধরে কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যা যখন বাড়েও না বা কমেও না, তখন জনসংখ্যা সেই পরিবর্তিত অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। আভ্যন্তরীণ পরিব্রাজনের দুটি কারণ উল্লেখ করো। আভ্যন্তরীণ পরিব্রাজনের দুটি কারণ হলো প্রাকৃতিক কারণ এবং সাংস্কৃতিক শক্তি কারণ। তারপরে প্রশ্ন দেখো, মেগা সিটি কি? না, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে সমস্ত শহরে 50 লক্ষেরও বেশি মানুষ বসবাস করে সেই সমস্ত পৌরবাসীকে মেগা সিটি বলে। পরের প্রশ্ন, ভারতের উদাহরণসহ একটি দ্বৈত নগর বা যমজ নগরের সংজ্ঞা দাও। পাশাপাশি অবস্থিত দুটি মূল নগর একত্রে মিলিত হলে তাকে দ্বৈত বা যমজ শহর বলা হয়। উদাহরণ হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, কলকাতা, হাওড়া ইত্যাদি। এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন করে দেওয়া হলো। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।